মজা নিচ্ছ অসাধ্যে? কি ফিচার অফ কম্পিটেন্সি, কি ফিচারটা বুঝতে পারেন না তাই তো? আচ্ছা কি ফিচার, প্রথম আছে কি ফিচার ছিল কি বিং, বুঝে নাই? হ্যাঁ ইজি। আচ্ছা ও স্যারটা কি আচ্ছা ও স্যারটা কি বুঝতে পারছিলেন? আচ্ছা প্রথম ছিল কি বিং এবল টু ডু দ্য জব, তারপরে ছিল কি নোয়িং হাউ অ্যান্ড হোয়ার থিংস আর ডান, তারপরে আছে কি যদি আছে কাজ করার সময় যদি কোনো কিছু ভুল হয় তবে কি করবেন, আর লাস্ট ছিল হচ্ছে সেফটি মেনটেন করা, প্রপারলি কোনো জব করার জন্য সেফটি মানে মেনটেন করা। আচ্ছা সমস্যা নেই, আজকে ওর সাথে আরেকটা জিনিস আছে, সেইটা বুঝাইলে আমার মনে হয় আরো বেশি বেটার বুঝতে পারবেন। তো 3 মিনিট কি নীরবতা পালন করবো ম্যাডাম আসছে কিনা দেখার জন্য। ওকে সমস্যা না। বলেন। হ্যাঁ, ধর একটা আছে, একটা আছে আমি একটা শেষ করবো আর একটা আছে, আর পরেরটা পরে দেখতে পারবেন, বুঝছো? আচ্ছা সমস্যা নাই। স্ক্রিন শেয়ার করবো কিসে, স্ক্রিন শেয়ার করবো এবার না অনেক আছে, একটু কষ্ট করো ভাল লাগবে না আমারে, না ইয়ে আছে বুঝছো, সমস্যা নেই। ওকে আচ্ছা আজকের হচ্ছে প্রথম টপিক হচ্ছে প্রথম টপিক কি ছিল, ও প্রথম টপিক হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, ঠিক আছে? আজকের প্রথম টপিক হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা খাতাতে একটু নোট করব, ডাইমেনশন অফ কম্পিটেন্সি হচ্ছে 4টা। আশা শুনতে পাচ্ছেন? ওকে আচ্ছা আজকে আমার ফার্স্ট টপিক হচ্ছে কি ডাইমেনশন অফ কম্পিটেন্সি। আগের দিন ছিল কিন্তু এই যে কি ফিচার অফ কম্পিটেন্সি কিন্তু হচ্ছে 4টা, আজকে ডাইমেনশন অফ কম্পিটেন্সি হচ্ছে 4টা, ঠিক আছে? প্রথমটা হচ্ছে টাস্ক স্কিল, টাস্ক স্কিল, দ্বিতীয়টা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, তিন নাম্বারটা হচ্ছে কি জানো, টাস্ক স্কিল টাস্ক ম্যানেজমেন্ট, তিন নাম্বার হচ্ছে কন্টিনজেন্সি
স্কিল। আর 4 নাম্বারটা হচ্ছে কি জানো, সেফটি, তার মানে হচ্ছে জব। এই চারটা একটু লিখে নেন। লিখে নিছেন? ডাইমেনশন অফ কম্পিটেন্সি, চারটা কি লিখছেন? আচ্ছা, তার মানে আমার হচ্ছে সক্ষমতার চারটা পার্ট আছে। প্রথমটা হচ্ছে টাচ স্কিল। ধরেন আমি যদি আপনার এখন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিই, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন বলেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিলে মানে কিভাবে বলেন? সেটা হচ্ছে আচ্ছা, এখন দেখেন আপনি প্রথমে হচ্ছে ফটোশপটা ওপেন করলেন, এইটা হচ্ছে একটা টাস্ক। তারপর একটা টুল নিলেন, সেই টুলটাও একটা টাস্ক, ঠিক আছে? সো আমার টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে আমরা যে কোনো কাজ সম্পন্ন করতে গেলে আমরা ছোট ছোট বা ছোটখাটো ভাবে যে কাজগুলো করি না, একটা একটা টাস্ক, ঠিক আছে? সো টাস্ক স্কিলটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা কি? যখন আমি দেখেন ফটোশপে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে দিচ্ছি, তখন আপনি ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আগে কি পেন টুল নিয়ে কাজ করতে পারবেন? ফটোশপ ওপেন না করে ফটোশপ ওপেন না করে কি পেন টুল দিয়ে কাজ করতে পারবেন ফটোশপে? বলেন। তার মানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল এমন একটা স্কিল যেটা আপনার হচ্ছে প্রথম কোন ধাপের কোন কাজটা করতে হবে, যেটার প্রায়োরিটি বেশি। প্রথম হচ্ছে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম, ঠিক আছে? তারপরে মানে একটা প্ল্যানিং করতে হবে, তারপর টাস্কটা অর্গানাইজ করতে হবে, ঠিক আছে? প্লাস কার সাথে কার সম্পর্কিত ইন্টিগ্রেট করতে হবে। আমি যদি এর হচ্ছে পার্ট চারটা, এর হচ্ছে পার্ট আছে চারটা, সেই পার্ট চারটা যদি আমি লিখি, প্রথম আসবে কি অগ্রাধিকার দেওয়া। অর্গানাইজটা হবে 4 নম্বরে, অর্গানাইজটা আগে আসবে না। ইন্টিগ্রেট টাস্ক আসবে 4 নম্বরে, হচ্ছে অর্গানাইজটা।
আচ্ছা, এই 4টা পয়েন্টকে একটু লিখে নিছেন টাস্ক ম্যানেজমেন্টের মধ্যে? আমার হচ্ছে টাস্ক ম্যানেজমেন্টে কি করতে হবে, প্রথমে হচ্ছে ধাপে ধাপে কোনো একটা কাজ করতে গেলে আমার ধাপে ধাপে যে কাজগুলো করতে হবে সেটার একটা প্রথমে লিস্ট করতে হবে, যেটা অগ্রাধিকার বেশি পাবে, অর্থাৎ আগে যে কাজটা করতে হবে সেটা প্রথমে আসবে, তারপর সেই কাজের সাথে যার হচ্ছে লিঙ্ক থাকবে সেই কাজটা দ্বিতীয়তে আসবে, তারপর হচ্ছে প্ল্যান টাস্ক আসবে, তারপরে লাস্ট হচ্ছে অর্গানাইজ। আচ্ছা, আমার কথা কি বেঁধে যাচ্ছে তাই? আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আটকে গেলে তো হবে না। আচ্ছা, প্রথমে আশা আবার গায়েব হয়ে গেছে। আচ্ছা, আমার হচ্ছে কি ডাইমেনশন অফ কম্পিটেন্সির আছে 4টা পার্ট আছে। প্রথম হচ্ছে টাস্ক স্কিল। যদি আমি চিন্তা করি গার্মেন্টসে কিন্তু অনেকগুলো শার্ট তৈরি করে বা টি শার্ট তৈরি করে বাল্ক অ্যামাউন্টে, তাই না? এখন গার্মেন্টসে কি করে, কেউ আছে একটা টি শার্টের পকেট সেলাই করছে, কেউ আছে হাত সেলাই করতেছে, যে পকেট সেলাই করতেছে সে পকেট সেলাই করতেই আছে, যে হাতা সেলাই করছে সে কিন্তু হাতা সেলাই করতেই আছে। কেউ আছে অনেক কাপড় থেকে একটা নির্দিষ্ট সাইজের কাপড় কাটতেছে। সো এইরকম প্রত্যেকটা একটা একটা কাজই হচ্ছে একটা একটা টাস্ক স্কিল। ঠিক আছে? এখন আমার টি শার্ট করার জন্য প্রথমে কি অনেক কাপড় থেকে একটা নির্দিষ্ট সাইজের একটা কাপড় প্রথমে কেটে নিতে হবে না? সো সেইটা আসতেছে কোথায়, টাস্ক ম্যানেজমেন্টের হচ্ছে প্রথমে প্রায়োরিটি টাস্কে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসতেছে কি, তারপরে সেগুলো একটা একটা পার্টে সেলাই করা লাগবে, তাই তো? সেলাই করতেছে আলাদা আলাদা মানুষজন। ঠিক আছে? সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্কে আসতেছে সবাই। এখন এইগুলো যখন সবাই সেলাই করতেছে, একজন সুপারভাইজার কি করতেছে, সবার সেলাই করা জিনিসগুলো নিয়ে আরেকজনের কাছে দিচ্ছে। সে কি করতেছে, একটার পরে একটা মানে ইয়ার্ড করে বা জোড়া লাগাচ্ছে, সেইটা আসতেছে প্ল্যান টাক্সে। এবং তারপর যখন যে সেলাই করে কমপ্লিট করতেছে তখন সেটা অর্গানাইজ টাস্কে চলে আসতেছে। তারপর আমার টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটার কাজ কি, আমার কোন কাজটা আগে করতে হবে ধাপে ধাপে সেইটা সম্পূর্ণ আমার হচ্ছে জানতে হবে। আমি যদি গ্রাফিক ডিজাইনের উদাহরণ দিই, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে প্রথম করতে হবে ফটোশপ ওপেন করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ফাইলটা ফটোশপে নিয়ে আসতে হবে, তৃতীয় হচ্ছে যে টুল দিয়ে আমি রিমুভ করব ব্যাকগ্রাউন্ড, লাইক পেন টুল দিয়ে রিমুভ করলে সেই পেন টুলটা নিয়ে আসতে হবে, এবং সর্বশেষ কি রিমুভ করার পরে ওটা পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। আমার এটুকু কিন্তু সবসময় জানা লাগতেছে। এইটাই মূলত টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের কাজ। ঠিক আছে? আমি যদি হচ্ছে ইংলিশে বা মানে একটু সুন্দর করে বলতে চাই, তাহলে এমন ভাবে লিখতে হবে যে হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কি, দিস ইনভলভ ম্যানেজিং নাম্বার অফ ডিফারেন্ট টাস্ক টু কমপ্লিট এ হোল ওয়ার্ক অ্যাক্টিভলি। মানে সমস্ত কাজ সঠিক এবং সুন্দরভাবে করার জন্য, মানে ছোট ছোট কাজগুলো কমপ্লিট করা এবং ছোট ছোট কাজ বা ডিফারেন্ট কাজগুলো কমপ্লিট করে এক জায়গায় নিয়ে আসা। তো টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা কি বুঝতে পারছেন? টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কি? ওকে। আর আমি যদি টাস্ক স্কিল কি আসে এটা যদি সুন্দর করে ইংলিশে লিখতে চাই, তবে এরকম লিখতে পারি, দিস ইনভলভ আন্ডারটেকিং এ স্পেসিফিক ওয়ার্ক প্লেস টাস্ক। মানে যেটা আমার গুরুত্বপূর্ণ টাস্ক সেটা
একটা একটা অংশটাই হচ্ছে একটা একটা টাস্ক স্কিল। ঠিক আছে, লিখে দিব। হ্যাঁ রে, দিস বুঝতে পারছেন? This involved undertaking a specific workplace task, মানে একটা নির্দিষ্ট কোনো কাজ করতে গেলে যে অনেকগুলো কাজ করা লাগে, সেই অনেকগুলো কাজই হচ্ছে একটা একটা টাস্ক, এবং সেই অনেকগুলো কাজ যখন একসাথে করব, করে যখন ফাইনাল রেজাল্টটা নিয়ে আসবো, সেইটা আসবে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি এখানে কি ফিচারের মধ্যে আসি, কি ফিচার অফ কম্পিটেন্সি, বিং এবল টু ডু দা জব, আপনি হচ্ছে কাজটা করতে পারেন কিনা, তার যে সক্ষমতা আছে সেইটাই হচ্ছে টাস্ক স্কিল। টাস্ক স্কিল আসবে বিং এবল টু ডু দা জব। ঠিক আছে, তারপর আছে কি সেই জবটা করার জন্য আমরা হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, মানে কিভাবে কাজটা করবেন বা সেই কাজটা করতে গেলে আমরা কি কি করতে হবে সেইটা জানাটাই হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে আসে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এটার কাজ হচ্ছে যখন কোনো টাস্ক করার সময় আপনি কোনো একটা ভুল করলেন, ঠিক আছে, বা কোনো একটা কাজের ক্ষেত্রে ব্রেকডাউন হলো, বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলো, বা একটা ইমার্জেন্সি চলে আসলো, ঠিক আছে, বা আমরা ক্লায়েন্ট হচ্ছে আনস্যাটিসফাই হয়েছে আমরা কাজ দ্বারা, এমন কোনো কিছু যদি হয়, হইলে তার বিকল্প, সমস্যা নেই, আর তার হচ্ছে বিকল্প, মানে যে ওয়েতে তুমি কাজটা সম্পূর্ণ করার জন্য যা যা করতে হবে সেইটাই মূলত কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। রান্নার ক্ষেত্রে যদি বলি, রান্না করতে গেলে আমার যদি লবণ বা হলুদ তরকারিতে বেশি দিয়ে ফেলি ভুল করে, তাহলে কি করতে হয়, লবণ বেশি হয়ে গেলে হয়তো একটা মানে আলু কেটে দিই, যদি হলুদ বেশি হয়ে যায় তাহলে হয়তো পাত কাটি কিছু চুমনি দিয়ে দিই, দিলে পাতকাঠি কিন্তু হলুদ টানে ভালো। ঠিক আছে, সো এই যে আমার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে, বা হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট হলো, এক্ষেত্রে আমার রক্ষা করার জন্য যে আমার কিছু এক্সট্রা কাজ করতে হচ্ছে, এইটাই মূলত কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। তার মানে আমার 3 নম্বর পয়েন্টটা কি ছিল, নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস আর রং, যদি আমার কোনো কিছু ভুল হয় তবে আমার কি কাজ করতে হবে, মানে ভুলটা সংশোধন করার জন্য, সেইটা ছিল আমার কি ফিচারে। আর আমার হচ্ছে ডাইমেনশন অফ কন্টিনজেন্সিতে সরি কম্পিটেন্সিতে আসতেছে কি কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এই 3টা পয়েন্ট কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমার দেখেন, জি, না আজকে রেকর্ড হচ্ছে না, আজকে আমার নেট নাই। ব্যাপার না, আজকে তো শুরু করলাম, তো এই যে ডাইমেনশন অফ কম্পিটেন্সি থেকে শুরু করছি কিন্তু, ঠিক আছে, না এইটাই শুরু করছি। অনিল, আচ্ছা, তারপর আছে কি জব রোল এনভায়রনমেন্ট স্কিল। ঠিক আছে, আমার কোনো একটা কাজ করার সময় আমার পরিবেশটারে কিভাবে মানে আমার নিজের করে নিব, সেইটা জানার জন্য যে আমার স্কিলটা দরকার, সেইটাই মূলত জব এনভায়রনমেন্ট রোল বা জব এনভায়রনমেন্ট স্কিলের মধ্যে পড়ে। তার মানে এটা কি, ডিলিং উইথ রেসপন্সিবিলিটিস অ্যান্ড এক্স, আচ্ছা, ডিলিং উইথ রেসপন্সিবিলিটিস অ্যান্ড এক্সপেকটেশন অফ দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট হোয়েন আন্ডারটেকিং এ ওয়ার্ক অ্যাক্টিভিটি।
সহজে বলতে গেলে কি, আমার কোনো একটা কাজ সম্পূর্ণ করার জন্য আমার যে মানে পরিবেশে, মানে পরিবেশে যেমন কলিগ হইতে পারে বা এনভায়রনমেন্ট, হয়তো কিছু মানে এনভায়রনমেন্ট প্রবলেম থাকতে পারে, সেইগুলো সলভ করার জন্য যে স্কিলটা দরকার সেইটাই মূলত আসবে কোথায়, জব রোল এনভায়রনমেন্ট স্কিলে। তার মানে দেখেন আমার কাছে কি ফিচারে ছিল কি, হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফটি, মানে আমার কাজটা প্রপারলি এবং সেফটি নিরাপদের সাথে করার জন্য আমার নিজেকে মানে কি অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে এটা করা যায়, যে রাইট অ্যাপ্রোচ, ঠিক সেইটাই হচ্ছে আমার ডাইমেনশনে আসতেছে জব রোল। ঠিক আছে, যদি আমি সহজ একটা উদাহরণ দিই, আহ, যেমন আমরা হচ্ছে কম্পিউটার যখন শিখি, ঠিক আছে, ল্যাব, আমরা যখন হচ্ছে ক্লাস করছি, হার পাওয়ারে যখন ক্লাস করছি, তখন কি আমাদের হচ্ছে ল্যাবে কি একটা ফ্যান নষ্ট ছিল, ঠিক আছে, আহ, কিন্তু আমাদের মানে কম্পিউটার ল্যাবটা হওয়ার দরকার ছিল কি, আমার একটা এসি রুম হওয়ার দরকার ছিল, প্লাস একটা ভালো ডেস্কটপ থাকার দরকার ছিল। সেটা কি ছিল আমাদের ল্যাবে? ল্যাবে কিন্তু ছিল না, ভালো ফ্যাসিলিটি ছিল না। গ্রাফিক ডিজাইনের ক্লাস করার জন্য আমার যেসব ফ্যাসিলিটিস দরকার ছিল, আমাদের গার্লস স্কুলে কিন্তু সেসব ফ্যাসিলিটি ছিল না। তখন আমার কি করতে হয়েছে, আমার যে ল্যাপটপটা দিয়েছে সেই ল্যাপটপে হয়তো ফটোশপ ইলাস্ট্রেটর লেটেস্ট ভার্সন চলবে না। সো আমরা কি করছি, আহ, প্রথম 14 বা 15 ইউজ করছি বা 17 18 ইউজ করছি, অর্থাৎ লো ভার্সনের সফটওয়্যার ইউজ করছি, যাতে মোটামুটি কাজ চালাইতে পারি। আমাদের গরম লাগছে তখন কি করছে, জানলা খুলে দিয়ে আমরা মানে ক্লাসটা কন্টিনিউ করছি। ঠিক আছে, আমার পরিবেশ যেমন হোক না কেন, পরিবেশের সাথে মানানসই হয়ে কাজটা সম্পূর্ণ করা, এইটা আমার হচ্ছে 4 নম্বরে আসতেছে, যেটা হচ্ছে ডাইমেনশিটি অফ কম্পিটেন্সি। এবং এই রোলটার জন্য যেমন চার দোকান দেখছেন, চায়ের দোকান দেখছেন রাস্তাঘাটে? আচ্ছা, কিছু কিছু চায়ের দোকানে দেখবেন যে অনেক কাস্টমার থাকে, আর কিছু কিছু চায়ের দোকানে সে হচ্ছে মাছি মারতেছে। কারণ কি, কারণ হচ্ছে দেখেন, মানুষ তো চা খাইতে যায়, দুইজনে কিন্তু চা ভালো তৈরি করে, দেখবেন যার মুখের ভাষা ভালো তার কাছে কিন্তু মানুষ বেশি যায়, যার ভাষা খারাপ তার কাছে কিন্তু মানুষ কম যায়। ঠিক আছে, আহ, এইটার কারণ মানে আপনি যে পরিবেশে থাকবেন না কেন, সেই পরিবেশের সাথে যদি 100% খাপ খাওয়াইয়ে নিতে পারেন, সেটাও আপনার একটা স্কিলের মধ্যে পড়বে। ঠিক আছে, আপনারা যদি এই স্কিল গুলো ভালোভাবে করতে পারেন, ম্যানেজ করতে পারেন, তাহলে আমরা সাকসেস আসবে। টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট স্কিল। যেমন আপনারা যখন লেভেল 3 এক্সাম দিচ্ছেন, সেই সময় হয়তো আপনাদের অ্যাসেসর কোশ্চেন করছে যে কাজ করার সময় যদি আছে এই কাজটা এইভাবে না করে, বা এই মাউসটা যদি খারাপ হইতো, সে সময় আপনি কিভাবে কাজটা করতেন। ঠিক আছে, মানে অল্টারনেটিভ ওয়েটা আসবে কন্টিনজেন্সিতে, যখন আপনার পরিবেশের টুকটাক সমস্যা থাকবে, সেই সমস্যা যদি আপনি সমাধান করে নিতে পারেন, তখন আসবে জব রোল এনভায়রনমেন্টে। এবং সেই কাজটা পার্ট বাই পার্ট, কোনটা আগে করতে হবে, কোনটা গুরুত্ব দিয়ে করতে হবে, এরকম যদি আপনি জানেন, সেইটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলে আসবে। আর প্রত্যেকটা পার্ট আপনি যদি ভালোভাবে করতে পারেন, তাহলে সেইটা হচ্ছে টাস্ক স্কিল। সো আমাকে ডাইমেনশন অফ কম্পিটেন্সিটা কি বুঝতে পারছেন, না বুঝতে পারেন নাই? বুঝতে না পারলে বলেন, কারণ আপনার এর থেকে কোশ্চেন আসবে। এই যে কম্পিটেন্সি গতদিনেও ছিল, গতদিন ছিল কম্পিটেন্সি কি টাইপ, কম্পিটেন্সি আর কি ফিচার ছিল, ঠিক আছে, বা এগুলো থেকে, তারপর ডাইমেনশন থেকে আসবে। এবং আরো একটা মজার বিষয়, ডাইমেনশন অফ কম্পিটেন্সি এবং কি ফিচার অফ কম্পিটেন্সি, কোনটা এর থেকে হয়তো এমসিকিউ অথবা রিটেনে আসবে, শিওর।
সো এই দুইটা পার্ট ভালোভাবে বুঝতে পারছেন কিনা বলেন। যেমন দিতে পারে নিচের কোনটা ডাইমেনশন অফ কম্পিটেন্সি দিয়ে হয়তো তিনটা অন্যান্য জিনিস দিল, একটা দিয়ে দিল জব এনভায়রনমেন্ট স্কিল, বা এমন দিতে পারে ম্যাচিং এ দিতে পারে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। ঠিক আছে, এইটা দিয়ে দিল যে ডাইমেনশন অফ কম্পিটেন্সির মধ্যে কোনটা আসবে। তার মানে কোনো কিছু যদি ভুল হয় তবে সেটা আমরা সংশোধন করতে গেলে কি করতে হবে, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা প্রয়োজন হবে। ঠিক আছে, বা আমার যদি একটা কাজ করার সময় হাউ এবং হয়ে থাকে তো তখন কি আসবে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, বুঝাইতে পারছি? এই চারটা পার্ট কি ভালোভাবে বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলেন, আর আর একবার করে আছে নোট করে দিব। আচ্ছা, আর এর যে পার্থক্যটা, এইটার একটু স্ক্রিনশটটা আপনারা নিয়ে রাখতে পারেন, এই পেজটা ছোট্ট করে স্ক্রিনশটটা নিয়ে রাখেন, তাহলে সুবিধা হবে। আর কোনটার সাথে কোনটার রিলেশন আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি তো গ্রুপে দিলেই হচ্ছে, আমি তো নিজেই দিতে পারতেছি। আচ্ছা, নেক্সট আসছে আমার সাবজেক্ট হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস। সিএস কি বলেন? ওকে, কতক্ষণ লাগবে? ওকে, না, 540 থেকে শেষ হবে। ওকে, হালকা একটা সময় দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন আমার কাছে ইন্ডাস্ট্রির, ঠিক আছে, ইন্ডাস্ট্রির যে নির্ধারিত কর্মকর্তা কর্মক্ষমতা যে সুনির্দিষ্ট বা বিস্তারিত বা সমন্বিত এবং পরিপূর্ণ একটা গাইডলাইন। ঠিক আছে, কোনো কাজ করার সময় আমার জ্ঞান, দক্ষতা এবং মনোভাব, এইগুলো সব বর্ণনা করা থাকে বা সবকিছু লেখা থাকে। ঠিক আছে, সেইটাই হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস। সো আমার সিএস এর মধ্যে কি থাকবে, কোনো একটা জব করার জন্য যে সবগুলো করতে হবে তার হচ্ছে সুনির্দিষ্ট, বিস্তারিত আহ, এবং পরিপূর্ণ একটা গাইড থাকবে, এবং সেইগুলো ফলো করে আমার নিজের জ্ঞান, নলেজ, স্কিল, দক্ষতা এবং মনোভাব বা অ্যাটিটিউড, মানে মানুষ দেখতে পারবে বা পরিমাপ করতে পারবে, সেটাই মূলত হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমরা যদি সুন্দর করে লিখতে চাই তাহলে লিখতে পারি এমন, সিএস রাইটেন ইন্ডাস্ট্রি
তার মানে দেখেন আমরা যখন আছে ইসের গ্রাফিক ডিজাইন লেভেল 3 দিছি, সেই সময় কি হয়েছে, আমার হচ্ছে অকুপেশন ছিল কি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং। অর্থাৎ সেই অকুপেশনের ক্ষেত্রে কি হয়েছে, আমার নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড দেখায় আমার হচ্ছে অ্যাসেসরকে আমি যখন সন্তুষ্ট করতে পারছি, তখন কিন্তু সে আমার কি করছে, আমার কিন্তু কম্পিটেন্ট করে দিছে, ঘোষণা করছে যে হচ্ছে না, এর হচ্ছে এইগুলো সব ঠিকঠাক আছে, সো লেভেল 3 যেসব ইন্ডাস্ট্রিতে কাজ আছে সেই সব কাজ করার জন্য সে যোগ্য। এবং এক্ষেত্রে সে কি করছে, এক্ষেত্রে সে করছে তার যে সিএসএ, সিএস এর ইউনিট অফ কম্পিটেন্সির মানে যেসব পার্ট গুলো ছিল, সেই পার্ট গুলো সব ভালোভাবে দেখছে যে আপনি সবগুলো ঠিকঠাক ভাবে করতে পারেন কিনা। যখন সে 100% শিওর হয়েছে যে না, আপনি এইসব কাজগুলো সব ঠিকঠাক ভাবে করতে পারেন, সেই সময় কিন্তু সে আপনাকে কম্পিটেন্ট ঘোষণা করছে। সো আমার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস হচ্ছে কি, সিএস টা হচ্ছে রিটেন, এটা হচ্ছে একটা কিন্তু রিটেন ডকুমেন্ট। সিএস টা কিন্তু মুখে বলার কিছু না, এটা একটা লিখিত ডকুমেন্ট, যেটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি ডিটারমেন্ট, মানে আমার ইন্ডাস্ট্রি বা শিল্প খাত, শিল্প খাতে যে স্পেসিফিকেশন অফ কম্পিটেন্সিস, মানে আমার স্পেসিফিকেশন অনুযায়ী বা সুনির্দিষ্ট ভাবে কোনো কিছু বলা আছে বা বিস্তারিত ভাবে বলা আছে। ঠিক আছে, সিএস টা কি বুঝতে পারছেন, না মাথার উপর দেখেছে? আচ্ছা, সহজে আমি যদি বলি, আমাদের জেনারেল সাবজেক্টের সাথে যদি বলি, আমাদের দেখেন এসএসসি সময় যখন আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস ছিল। ঠিক আছে, যেটাকে আমরা সাজেশন বলি না কেন, যে এর মধ্যে থেকে এই টপিক থেকে হয়তো এতগুলো কোশ্চেন আসবে, এই টপিকটা ভালোভাবে করলে আমাদের পাস করতে বা ভালো রেজাল্ট গেইন করতে ইজি হবে। ঠিক আছে, সেইটা আমার টিবেট সেক্টরে আসার পরে সেটা হয়ে গেছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখন আমার কিন্তু কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমার 9টা পার্ট আছে। ঠিক আছে, কয়টা পার্ট আছে? 9টা। আমার ইউনিট অফ কম্পিটেন্সি মানে আমার হচ্ছে পার্ট পার্ট, একটা ইউনিট বলা হয়। আমার সিএস স্ট্যান্ডার্ডের যে ইউনিট, মানে একটা একটা পার্ট আছে, এরকম হচ্ছে 9টা পার্ট আছে। কয়টা আছে? 9টা। ঠিক আছে, প্রথম হচ্ছে ইউনিট কোড, ইউনিট কোড, তারপরে আসতেছে ইউনিট ইউনিট টাইটেল। এই 9টা পয়েন্ট একটু লিখে নিন। তারপরে আসতেছে নমিনাল আওয়ার। শেষ।
আচ্ছা, সো আমার ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে যে 9টা পার্ট আছে, সেই 9টা পার্টের মধ্যে প্রথম আসতেছে ইউনিট কোড, তারপরে আসতেছে ইউনিট টাইটেল, তারপরে আসতেছে নমিনাল আওয়ার্স, তারপরে আসতেছে ইউনিট ডিসক্রিপ্টর, তারপরে এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া বা সাথে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াও আসবে। এটা একটু স্টার দিয়ে লিখে দিই, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তারপরে আছে রেঞ্জ অফ স্টেটমেন্ট বা রেঞ্জ ভেরিয়েবল, রেঞ্জ অফ ভেরিয়েবল। তারপরে আসবে এভিডেন্স গাইড, তারপরে আসবে অ্যাক্রিডিটেশন, অ্যাক্রিডিটেশন। এখন আপনাদের অ্যাসেসর বলতে পারে যে ইউনিট অফ কম্পিটেন্সির পার্ট আছে 8টা, আপনি কেন 9টা বলছেন? সে সময় কাহিনী হচ্ছে অনেক জায়গায় এটা লেখা আছে ইউনিট কোড এবং ইউনিট টাইটেলটা একটার মধ্যে আছে, ঠিক আছে? যদি একটার মধ্যে থাকে বা বলে, সেই সময় তার সাথে তর্ক করা যাবে না, সে সময় বলবেন যে ইউনিট টাইটেল আর ইউনিট কোডটা স্যার এক হিসেবে ধরা যায়, ঠিক আছে? এখন যদি আমাদের সিএসটা বের করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। সিএস একটা, আচ্ছা দেখেন, সিএস এর প্রথম কি লেখা আছে বলেন তো? এটা কি আপনাদের কি সাবজেক্টের নাম লেখা আছে? আছে, কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট মেথোলজি বা সিবিটিএ লেভেল 4, ঠিক আছে? এইটা কি ইউনিটের কি এটা টাইটেল? ঘুমাই গেছেন নাকি, না আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি যদি ইউনিট টাইটেল এবং ইউনিট কোড সম্পর্কে আর একটু ইজি করে বলতে চাই, আপনারা যখন দোকানে প্রোডাক্ট কিনতে চান, তখন দেখবেন বিশেষ করে হচ্ছে ওদিকে হচ্ছে তামিম আছে বা হচ্ছে স্বপ্ন আছে, এসব জায়গায় কোনো কিছু কিনলে যখন বিল করতে যান, সে সময় তারা কিন্তু একটা স্ক্যান করে, একটা নাম্বার স্ক্যান করে, করলে কি হয় প্রোডাক্টের প্রাইস চলে আসে, তাই না? তেমনি অনেক হচ্ছে বই আছে, ঠিক আছে? এইখানটা আপনি যাতে অনেকগুলো বইয়ের মধ্যে যদি এইটা খুঁজে বের করতে চান, আমরা সম্পূর্ণ লিখতে গেলেই দেখা যাবে যে অনেক টাইম লাগতেছে। কিন্তু আমাদের তো একটা কোড থাকে ডিফারেন্ট, এই কোডটা ইজিলি আমার ইনপুট করতে সুবিধা আসছে। এখন বলেন এইগুলো সব লিখতে সুবিধা বেশি না এই কোডটুকু লিখতে সুবিধা বেশি? মানে শর্ট টাইম লাগবে কোনটায়? আর নিশ্চয়ই কোডটুকু, কারণ একটা একটা বইয়ের কোড হচ্ছে একটা একটা আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? সো আমার এই ইউনিট কোড যেটা আসবে, শুধুমাত্র কিসের জন্য আমার কোডটা থাকবে, যাতে আমি সহজে কোনো একটা সিএস বা কোনো একটা সিভিলিয়ান সহজে খুঁজে বের করতে পারি, তার জন্য মূলত কোডটা ইউজ করা হয়। এখন আমি যদি বলি আতিয়া, আমি যদি একটা কোডের নাম্বার বলে দিতে বলি এটা হচ্ছে মেন সাবজেক্ট কি বা এই বইতে কি কি লেখা আছে, আপনি কি সহজে বলতে পারবেন? শুধুমাত্র কোডটা দেখে ভিতরে কি থাকে এটা কি বলতে পারবেন? কেমনে, কেমনে বলতে পারবেন? আচ্ছা তাহলে আমি একটা কোড দিয়ে দিচ্ছি, বলেন। আহ, না কিন্তু আপনি যদি টাইটেল দেখেন, টাইটেল দেখলে কিন্তু ইজিলি বলতে পারবেন তার মধ্যে কি কি নিয়ে থাকতে পারে বা কোন ধরনের লেখা থাকতে পারে টাইটেলে, তাই না?
আচ্ছা, আমি আরেকটা সিভিলিয়াম বের করলাম। এই যে আমি একটা সিভিলিয়ামের কোড দিছি, ঠিক আছে? এখন এই কোডটা দেখে বলতে পারবেন যে এই কোডের মধ্যে কি কি টপিক নিয়ে আলোচনা করতে পারে? বলেন। ওকে, আচ্ছা, আমার এখানে সাবজেক্টের নাম বা ইউনিট টাইটেল লেখা আছে কি সেপারেট অ্যান্ড কম্পোজ ইমেজ, ঠিক আছে? সেপারেট অ্যান্ড কম্পোজ ইমেজ। এখন বলেন, আমার সিভিলিয়ামে কি কি থাকতে পারে? ইমেজ নিয়েই তো লেখা টেখা থাকবে, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি। এই দেখেন, ইমেজ নিয়ে আছে, কিভাবে ব্যাকগ্রাউন্ড করতে হয়, কিভাবে করতে হয়, আস্তে আস্তে সেইগুলো কিন্তু এখানে আছে সবগুলো। তাহলে আমার টাইটেলটা কি করতেছে, যাতে আমরা সেই মানে কি ভিতরে কি আছে সেটা ইজিলি বুঝতে পারি, ঠিক আছে? মানে সহজ বাংলায় কি, আমার বইয়ের নামটাই হচ্ছে টাইটেল। তারপরে হচ্ছে আমার নমিনাল আওয়ার। নমিনাল আওয়ার আছে না 3 নম্বরে? এই নমিনাল আওয়ার এর মানে কাজ কি বলতে পারবেন? নমিনাল আওয়ারের কাজ কি? আপনার দেখেন, এইখানটায় লেখা আছে ইউনিট অফ কম্পিটেন্সি, আছে ইউনিট টাইটেল, টাইটেলটা দেওয়া আছে। তারপর দেখেন এখানে আছে নমিনাল আওয়ার 60 ঘন্টা, ঠিক আছে? মানে এই যে বইটা যে 138টা পেজ আছে, এই 138টা পেজে যেসব টপিক নিয়ে আলোচনা করা আছে, বুঝতে পারছেন? সেই সব টপিক সম্পর্কে আমরা যাতে সম্পূর্ণ ধরনের নলেজ এবং স্কিল গেদার করতে চান, তাহলে আপনার 60 ঘন্টা প্র্যাকটিস করা লাগবে। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? মানে আপনার এই সিভিলিয়ামটা মানে পড়া শেষ করে আপনার প্রপার স্কিল এবং নলেজ জানার জন্য আপনার 60 ঘন্টা সময় ব্যয় করতে হবে, ঠিক আছে? এখন বলতে পারেন এটা কি সবার জন্য কি সেম? দেখেন, কেউ হয় কি মানে ফার্স্ট লার্নার, ঠিক আছে? আর কেউ হয় সোলো লার্নার। সো এখানে কি করছে, তারা একটা এভারেজ মানে করে, যারা এক্সপার্ট আছে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তারা একটা এভারেজ টাইম এখানে আছে অ্যাড করে দিছে, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? আপনার হয়তো এটা শেষ করতে 60 ঘন্টার কম টাইমও লাগতে পারে বা বেশি টাইমও লাগতে পারে, কিন্তু আপনার এটা মিনিমাম 60 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি কি বুঝাইতে পারছি নমিনাল আওয়ারটা জিনিসটা কি? আচ্ছা, তারপরে আছে, কি ইউনিট ডিসক্রিপ্টর, তাই না? এইখানে আছে ইউনিট ডিসক্রিপ্টরটা কি, আমার যে এই যে সিএস, এটাকে বলা হয় তো ইউনিট, মানে আমরা যেমন জেনারেলে বলতাম কি বই, আর এখানে একটা একটাকে বলা হয় ইউনিট, ঠিক আছে? এখন এই ইউনিটের মধ্যে কি কি টপিক নিয়ে আলোচনা আছে বা কোনগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এইটার কাজটাই হচ্ছে ইউনিট ডিসক্রিপ্টর। অর্থাৎ ইউনিট ডিসক্রিপ্টরের মধ্যে কি কি থাকতেছে, কভার দ্য নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড রিকোয়ার্ড। আপনার একটা ইন্ডাস্ট্রির মানে কোনো জব করতে গেলে আপনার যেসব নলেজ লাগবে, যে স্কিলটা লাগবে, যে আচার ব্যবহার লাগবে, সম্পূর্ণ একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। এইটাই মূলত ইউনিট ডিসক্রিপ্টর। বুঝতে পারছেন? ইউনিট ডিসক্রিপ্টর কি বুঝতে পারছেন?
আচ্ছা, ইউনিট ডিসক্রিপ্টর হচ্ছে কি এই ইউনিটের মধ্যে এই ইউনিটটা কমপ্লিট করার জন্য আমরা যেসব স্কিল বলেন, নলেজ বলেন, অ্যাটিটিউড লাগতেছে সেইগুলো সুন্দর করে এখানে বলা আছে। এইগুলো আমরা লাগবে, এই ধরনের পলিসি বা এই ধরনের ডকুমেন্ট, ঠিক আছে, আপনার নিয়ে কাজ করতে হবে। তারপর এই ধরনের হচ্ছে অর্গানাইজেশনের সাথে হয়তো আপনার এইভাবে কমিউনিকেট করতে হবে, এরকম টোটালটা সুন্দর করে বলা আছে। সহজ বাংলা বলতে গেলে যে আমরা লার্নিং আউটপুট দেখছিলাম না, মানে কি শিখবো কোর্স শেষে, সেই রকম একটা শর্ট, মানে একটা সামারাইজ করা। এই মূলত হচ্ছে এই ইউনিটের একটা ছোট্ট সামারাইজ। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন আতিয়া? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর তারপরে আছে নমিনাল আওয়ার, তো বলছি। তারপরে এটা আছে কি, আমার 5 নম্বরে আছে সম্ভবত এলিমেন্ট অফ কম্পিটেন্সি, তাই তো? এলিমেন্ট অফ কম্পিটেন্সি মানে আমার এই ইউনিটে কম্পিটেন্ট হওয়ার জন্য যেসব এলিমেন্ট গুলো জানা দরকার, সেটাই মূলত হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি। মানে আমাদের সিলেবাসের টপিক থাকে না, বিভিন্ন নাম থাকে না, এই টপিকে এই জিনিস, ঠিক আছে, এখানের বিষয়টা হচ্ছে ওই টাইপের। দেখেন এখানে হচ্ছে কি আছে, এলিমেন্ট অফ কম্পিটেন্সির মধ্যে কি আছে, টিবেট সেক্টর এবং যে টিবেট সেক্টরের যে পলিসি, পলিসির ডকুমেন্ট আছে, তারপর কোয়ালিটি আছে, তারপর ট্রেনিং, মানে ট্রেনিং অর্গানাইজেশনের সাথে যে ওয়ার্ক মানে কাজ করার জন্য যাদের লাগবে সেইগুলো আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট ট্রেনির মানে কম্পিটেন্সি ডেভেলপ করার জন্য কি কি করতে হবে সেই সবগুলো কিন্তু এখানে আছে সুন্দর করে, ঠিক আছে। এইটা মূলত হচ্ছে কি এলিমেন্ট অফ কম্পিটেন্সি। মানে সহজ বাংলায় যদি বলে একটা কি বলবো, যে একটা সাবজেক্টের হেডলাইন, ঠিক আছে, একটা সাবজেক্টের কি আছে, হেডলাইন গুলাই হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি। আর একটা বিষয়, একটা সাবজেক্টের মধ্যে কিছু কিছু কিন্তু মানে কি পয়েন্ট থাকে, মানে ছোট ছোট পার্ট থাকে। যদি উদাহরণ দিই, উম, বাংলা গ্রামার, ঠিক আছে, বাংলা গ্রামারে আহ কি জানো বাগধারা, সরি বাগধারা দিলে হবে না, বাংলা গ্রামারে যে পদ আছে না, পার্টস অফ স্পিচ পড়ছেন? পার্ট অফ স্পিচ পড়ছেন? জি স্যার। ওইটার এই যে পার্ট অফ স্পিচটাই হচ্ছে কি এলিমেন্ট অফ কম্পিটেন্সি, ঠিক আছে। আর হচ্ছে দেখেন এই পার্ট অফ স্পিচের কি অনেকগুলো পার্ট আছে না, সেই একটা একটা পার্ট হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। আমার পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে কি পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হচ্ছে ওই যে ছোট ছোট পার্ট, মানে এলিমেন্ট অফ কম্পিটেন্সি ছোট ছোট পার্টটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। বুঝতে পারছেন? যদি বলি যেমন ইংলিশের লেটার আছে কয়টা বলেন, এবিসিডি আছে কয়টা, কয়টা এবিসিডি আছে? লাগবে? তাহলে ঘুম পড়ো। আছেন? আমার কথা শোনা যাচ্ছে না? 26টা, 26টা। এত সময় কি আপনি কি গুনে গুনে কি কইলেন যে 26টা? কেউ বলে না, এজন্য আমি বললাম। ও, আচ্ছা, আচ্ছা, ইংলিশের লেটার হচ্ছে 26টা, তার মধ্যে আছে ভাওয়েল কয়টা? 5টা। আশা আছেন? ঐশী? জি স্যার। আপনারা কি আমার কথা কি শুনতে পাচ্ছেন না? স্যার, শুনতে হচ্ছে তো আমি। তাহলে রেসপন্স নাই। আচ্ছা, আমার হচ্ছে 26টা লেটার আছে, তার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, তাহলে বাকি 21টা কি?
কনসোনেন্ট, জানি না স্যার। বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট, মানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ বাংলায়। তাহলে আমার হচ্ছে লেটার বা অক্ষরটা হচ্ছে কি, লেটার বা অক্ষরটা হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি, ঠিক আছে। আর হচ্ছে ভাওয়েল বা কনসোনেন্ট, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। এইবার কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি 6 নম্বরে আরেকটা জিনিস বলছি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, 7 আবার হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে। এখন আমরা হচ্ছে অ্যাসেসর এটা কোশ্চেন করতে পারে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার জিনিসটা কি, ঠিক আছে। এখন আপনারা যখন অ্যাসেসমেন্ট দিবেন এবং সেই অ্যাসেসমেন্ট দেওয়ার সময় আমরা সেই অ্যাসেসমেন্টটা কম্পিটেন্ট হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। মানে পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে সবকিছু জানা লাগবে এবং তার থেকে যে যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়াটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অল্প আসবে আর পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হচ্ছে সম্পূর্ণ। বুঝতে পারছেন? যেমন এখানে হচ্ছে প্রথম ইউনিটের প্রথম এলিমেন্টের হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে 5টা, ঠিক আছে। হয়তো আমাদের অ্যাসেসমেন্টটা 1.1 এবং 1.4 এই দুইটা থেকে হয়তো কোশ্চেন আসতে পারে। তো আমার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হবে 2টা, এই 5টার মধ্যে হবে 2টা। এখানে কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া রিটেন হইতেছে? রিটেন ছাড়া আমরা তো ইস্যু দিতে পারি, রিটেনে ভাইবা। ভাইভাতেও দিতে পারে বা আপনার হচ্ছে স্কিল পার্টেও থাকতে পারে, ডেমনস্ট্রেশনও থাকতে পারে, ঠিক আছে। কোশ্চেন কিভাবে থাকবে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি আপনি মানে যে কোনো ভাবে আসতে পারে। যদি এটা রিটেনের মধ্যে হয় তাহলে হয়তো শুধু রিটেনে আসবে, আমার ওটাতে প্র্যাকটিক্যালও হইতে পারে। যদি আমি এখানে দেখাই, দেখেন আমি এখানে এখানে লেখা আছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, লেখা আছে না, দেখছেন? জি স্যার। আচ্ছা, এইখানে কিন্তু লেখা আছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, জিনিসটা একই, দুইটা জিনিসই প্রায় সেম, কিন্তু অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি অল্প আছে। যেমন আছে কি ইমেজ ইজ সিলেক্ট, মানে ইমেজটা সিলেক্ট করতে বলছে। রিকোয়ারমেন্ট টুল এন্ড সিলেক্ট, রিকোয়ারমেন্ট টুলের মধ্যে আছে পেন টুল, তারপর ক্লিপিং বার করতে বলছে, ঠিক আছে। দেখেন একটা একটা সব পয়েন্ট করে করে দেওয়া আছে, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। দেখুন এখন হচ্ছে আপনার ইমেজের আরো কিছু পার্ট আছে, ইমেজটা নিয়ে আসা বা ফটোশপ ওপেন করাটা অনেক কিছু আছে, সেইগুলো কিন্তু পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে আসবে, সেগুলোর কথা এখানে উল্লেখ করা নাই। কারণ কি আমরা যদি হচ্ছে ফটোশপের পেন টুল নিতে বলে তাহলে তো আপনার ফটোশপ তো ওপেন করাই লাগতেছে, লাগতেছে না? আপনার যদি বলে যে পেন টুলটা নিয়ে কাজ করো তাহলে কি আপনি ফটোশপ ওপেন না করে কি পেন টুল নিয়ে কাজ করতে পারবেন? সো আমার পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে জানতে হচ্ছে ফটোশপ কিভাবে ওপেন করে বা কি করে, কিন্তু আমার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে শুধু জানা লিখতেছে কি আমার হচ্ছে পেন টুলটা জানা লাগতেছে, কারণ আপনি অলরেডি জানেন বা অলরেডি ওটা করতে হচ্ছে যে ফটোশপটা ওপেন করতে হচ্ছে। সো পারফরমেন্স ক্রাইটেরিয়ার পার্টটা বেশি আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা কি একটু অল্প। মানে আমাদের হচ্ছে সব সব পড়তে হচ্ছে, একটা বইয়ে সবকিছু পড়া লাগতেছে, পরীক্ষার হলে হয়তো কোশ্চেন আসে শর্ট, তার জন্য আমরা যে শর্ট সাজেশন পড়ি না, সেই শর্ট সাজেশনটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরে আছে রেঞ্জ অফ স্টেটমেন্ট, তাই তো। রেঞ্জ স্টেটমেন্ট বা রেঞ্জ ভেরিয়েবল, রেঞ্জ স্টেটমেন্ট বা রেঞ্জ ভেরিয়েবল একই জিনিস। যেমন এখানে লেখা আছে রেঞ্জ অফ ভেরিয়েবল, ঠিক আছে। আর রেঞ্জ অফ ভেরিয়েবলটা কি যদি বলি, আচ্ছা আশা, আমরা যদি আমি বলি এখন আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা ব্যানার লাগবে, সো আপনি কি করবেন?
বলেন। আমি আপনাকে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে বলছি, সেক্ষেত্রে আপনি কি করবেন? সাইজ কিসে যাবেন? সোশ্যাল মিডিয়া ব্যানার মধ্যে হলো আমি আচ্ছা যেটা করবো আর কি। আচ্ছা ঠিক আছে, ফটোশপে যেমন বুঝছি, এখন বলেন সাইজ কি নেবেন সোশ্যাল মিডিয়ার ব্যানার করতে গেলে? ব্যানার সাইজ দেখে নেব। সোশ্যাল মিডিয়ার ব্যানার সাইজ কত? আচ্ছা সোশ্যাল মিডিয়া কি বলেন তো? সোশ্যাল মিডিয়া মানে কি? শোনেন, সোশ্যাল মিডিয়া মানেটা কি? অনেকগুলো সামাজিক মাধ্যম, তাই তো? এখন সামাজিক মাধ্যমের মধ্যে কি আছে? ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, আছে না? এগুলো তো কি সব সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? আচ্ছা, সো আমি যদি শুধু বলি যে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে, আপনাদের মাথা আওলাই যাবে। কারণ কি, টুইটারের হচ্ছে একটা সাইজ, ফেসবুকের একটা সাইজ, সো আপনি কোন সাইজটা নিয়ে কাজ করবেন? সোশ্যাল মিডিয়া বললে তো সব কয়টা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে হবে, মিনিমাম হয়তো সোশ্যাল মিডিয়া 50টা আছে, আমরা 4টা 5টার নাম জানি, আর বাদ বাকিগুলোর নামও জানি না। যেমন ট্রুথ সোশ্যাল আছে, এরকম অনেক আছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? কিন্তু আমি যদি এখন উল্লেখ করে দেই যে ঠিক আছে সোশ্যাল মিডিয়ার ফেসবুক এবং টুইটারের জন্য একটা ব্যানার করেন, তাহলে কি হবে? বিষয়টা ইজি হচ্ছে না হার্ড হচ্ছে? রাগ করে চলে গেছে আশা, ঐশী বলেন। আপনি কি বলবেন? আপনারা এখন যদি বলে যান ঢাকা থেকে ঘুরে আসেন, তাহলে কি করবেন? কোথায় যাবেন? ঢাকা তো একটা ছোট শহর না, ঢাকা তো একটা ছোট শহর না, কোথায় যাবেন বলেন? আমি জাস্ট বললাম যান ঢাকা থেকে ঘুরে আসেন, না। দেখেন, এইটা মূলত হচ্ছে কি, এইটার মধ্যে আমি যখন নির্দিষ্ট করে দিচ্ছি, আমি যখন বলতে যান যাত্রাবাড়ি বা মিরপুর বা কারণ বাজার থেকে ঘুরে আসেন, সো কি হবে? একটা নির্দিষ্ট, এই নির্দিষ্টটাই হচ্ছে কি রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ স্টেটমেন্ট, ঠিক আছে? সো আমার সিএস এর মধ্যে এটা লিমিট করা থাকবে, একটা লিমিট, একটা রেঞ্জ দিয়ে থাকবে। কারণ কি, আমি যদি শুধু ঢাকা বলি তাহলে কি ঢাকা শহরটা কিন্তু ছোট না, সারা ঢাকা ঘুরে আসতে হবে, প্রত্যেকটা রাস্তাঘাট ঘুরে আসতে হবে, যেটা কি পসিবল? পসিবল না। যদি আমি নির্দিষ্ট করে বলে যান মিরপুর চিড়িয়াখানা থেকে ঘুরে আসেন, সো আপনি একটা জায়গা থেকে ইজিলি ঘুরে আসতে পারতেছেন। তেমন যদি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হয়, আমি বললাম যে আপনি ফেসবুকটা ভালো করে শেখেন, এই কারণে একটা সিএস এর মধ্যে থাকবে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে, সেই রেঞ্জের মধ্যে যেটা থাকবে আমার সেইটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, সেইটা নিয়ে থাকবে। যেমন আমার হচ্ছে এই সিএস এর আছে কই, যেমন এই সিএস এর মধ্যে আমার রেঞ্জ অফ ভেরিয়েবলে কি কি আছে বলেন তো? এই যে ইমেজ সেপারেশন, ক্লিপিং পাথ, এইগুলো আছে, ঠিক আছে? বুঝাইতে পারছি? কালার কারেকশন, ঠিক আছে? মানে আমার দেখেন ইমেজের আমি যদি টাইটেল বলি সেপারেট অ্যান্ড কম্পোজ ইমেজ, এটা একটা অনেক বড় টপিক, সেই টপিক তো সব তো 60 ঘন্টার মধ্যে জানা বা কমপ্লিট করা পসিবল না, সো তার কিছু অল্প এখানে হচ্ছে দিয়ে দিছে। আমি কি বুঝাইতে পারছি?
ওকে, তাহলে আমার হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবলটা বা রেঞ্জ অফ স্টেটমেন্টটা কি আমার বুঝতে পারছি? আমার একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকতে হবে, সেই লিমিটটাই এখানে বলা হয়েছে। সো আমার সিএস এর মধ্যে একটা লিমিট স্যার থাকবে। বুঝি নাই, বলেন 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 আতিয়া বলেন। বললাম যে প্রত্যেকটা সিরিজে কি আলাদা আলাদা টপিক থাকে, কথা বলতে বলতেছে, শুনতেছেন না? জি জি শুনতেছি শুনতেছি, বলেন। শুনতে পাচ্ছি, স্যার বলেন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে ধরেন স্যার মানে প্রত্যেকটা আলাদা আলাদা সিরিজে কি আলাদা আলাদা টপিক থাকে, মানে একটা টপিকই থাকে নাকি বিভিন্ন টপিক থাকে? আহ, আলাদা আলাদা থাকবে, মানে একটা শোনেন। ধরেন 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 একটা জি স্যার বলেন। আচ্ছা, সিএস টা হচ্ছে মূলত হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা আহ, একটা মানে সম্পূর্ণ সাবজেক্টের একটা সিলেবাস। আপনি যদি হচ্ছে যেমন হচ্ছে অনেকে হচ্ছে অনার্সে কেউ বাংলাতে অনার্স করতেছে, কেউ ইংলিশে, ঠিক আছে, কেউ হচ্ছে ইতিহাসে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইসে অনার্স করতেছে না, ঠিক আছে। তো যে বাংলায় অনার্স করতেছে জি তার স্যার। তার বইগুলো সব কয়টা বই কি যে ইংলিশে অনার্স করতেছে তার সবকটা বই কি মিল থাকবে? মিল থাকবে না। সো এরকম আলাদা আলাদা সিলেবাসটাই হচ্ছে মূলত সিএস, ঠিক আছে। এখন সিএস এর মধ্যে অর্থাৎ মূল সিলেবাসের মধ্যে হয়তো আছে বাংলা সাহিত্য আছে, আহ পুরানো সাহিত্য আছে, গ্রামার আছে, এইরকম পার্ট পার্ট আছে। ওই পার্ট পার্ট হচ্ছে একটা একটা ইউনিট, ঠিক আছে, বা ইউনিট বলতে গেলে মানে বই বলা হয়েছে জেনারেল লাইনে, আর এখানে বলা হয়েছে ইউনিট। সিএস টা মূলত কি গ্রাফিক ডিজাইনের জন্য একরকম হবে, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এর জন্য একরকম হবে, ওয়েবের জন্য একরকম হবে, ওয়েব ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এর জন্য একরকম, প্লাম্বিং এর জন্য একরকম। একটা একটা অকুপেশনের জন্য একটা একটা সিএস আছে, ঠিক আছে। এখন ওই সিএস এর মধ্যে ইউনিট আছে বা বই আছে হয়তো 10-12টা করে আছে, এবং প্রত্যেকটা বইয়ের টপিক একটা একটা বইতে একরকম থাকবে, অন্য বইতে আর একরকম থাকবে। কোশ্চেনটা কি ক্লিয়ার করতে পারছি আতিয়া? জি স্যার। আমার স্যার যে যেটা আপনি বললেন যেটা দেখলেন ইমেজ দেখলাম মানে একটা মানে পার্টটা অনেক বড় বড়। মানে এত একটা টপিক নিয়ে এত এত কিছু বলা আছে ভিতরে। শোনেন, এইখানে পার্ট বড় বড় হইলো, যেমন আছে ইমেজ ইজ সিলেক্টেড 1.1, দেখেন এইখানটাও কই, এই যে ওয়ানে আছে ইমেজ আছে, ইমেজ নিয়ে কি কি টুল আছে, ম্যাজিক টুল আছে, তারপরে আছে পেন টুল আছে। আচ্ছা 1 মিনিট, হ্যালো, বলেন। শুনতেছি। আরে ভাই চিনা গেছে, বলো। এই তো ভালো, এই একটা অনলাইন ক্লাস নিচ্ছি খুলনাতে। আছি এখনো, এখন ওই নিয়েই বেঁচে আছি। ও আহ, আচ্ছা, আহ, এটা কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? তাহলে এটা কি জিপিতে দিছো না? 017-এ দিছো তো, না 5-এ দিছো? এটা এটা ভাই একটু হোয়াটসঅ্যাপে একটু নক দিলে হচ্ছে মোটামুটি। আচ্ছা সমস্যা না, হোয়াটসঅ্যাপে নক দাও, পরে কথা বলবো না, ঠিক আছে। ওকে। ও আহ, আচ্ছা, কোথায় ছিলাম নিজেই ভুলে গেছি। রেঞ্জ অফ স্টেটমেন্টে ছিলাম, রেঞ্জ অফ
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন এইখানেও কিন্তু এই যে আস্তে আস্তে সবগুলো টপিক মানে যে টপিকের এইখানটা দেওয়া আছে রেঞ্জ, বুঝতে পারছেন? সেই টপিকটা সম্পর্কে ডিটেলসে বলা আছে এখানে, কিভাবে সিলেক্ট করতে হবে, কিভাবে কি করা, সেই টপিকটা নিয়ে এখানে কথা বলা আছে। আতিয়া বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে রেঞ্জ অফ ভেরিয়েবল নিয়ে সমস্যা আছে? রেঞ্জ অফ না ভেরিয়েবল, স্যার। আচ্ছা রেঞ্জ অফ ভেরিয়েবলের পর আছে এভিডেন্স গাইড, ঠিক আছে? এভিডেন্স গাইড, এভিডেন্সটা কি? আমার হচ্ছে অ্যাসেসমেন্টটা নিতে হবে ফেয়ার অ্যান্ড রিলায়েবল, ঠিক আছে? অর্থাৎ ফেয়ার অ্যাসেসমেন্ট হবে যেটা রিলায়েবল। সো এই অ্যাসেসমেন্টটা নেওয়ার জন্য আমার এভিডেন্স গাইড মানে হচ্ছে আমার কি কি এভিডেন্স সংগ্রহ করতে হবে, কি কি এভিডেন্স দিতে হবে, ঠিক আছে? এটাই মূলত হচ্ছে এভিডেন্স গাইডের মধ্যে আছে। এভিডেন্স গাইড জিনিসটা কি? আমার এভিডেন্সটা যেমন ভ্যালিড হবে, ঠিক আছে? পারফরমেন্স ক্রাইটেরিয়া, রিকোয়ার্ড স্কিল, নলেজ অ্যান্ড রেঞ্জ অফ ভেরিয়েবল, এইগুলোর যে হচ্ছে কম্বিনেশন বা এইগুলো নিয়ে যে আমার যে এভিডেন্সটা দিতে হবে, জমা দিতে হবে, বা আমার অ্যাসেসর আমাকে কম্পিটেন্ট ঘোষণা করার জন্য যেসব টুলস গুলো আমার কাছ থেকে নিবে বা যেসব টুলস এর অনুমতে আমাকে কম্পিটেন্ট ঘোষণা করবে, সেটাই মূলত এভিডেন্স গাইড, বুঝতে পারছেন? আহ, আচ্ছা, এখন খাতাতে ছোট করে একটা নোট করবেন। আহ, খাতাতে একটা নোট করবেন, সেটা হচ্ছে এভিডেন্স গাইডটা ভ্যালিড হইতে হবে, এভিডেন্সটা ভ্যালিড হইতে হবে, এভিডেন্সটা রিসেন্ট হইতে হবে, ঠিক আছে? এখন অ্যাসেসর কোশ্চেন করতে পারে কত বছরের মধ্যে এভিডেন্সটা রিসেন্ট ধরা হয়, ঠিক আছে? সর্বোচ্চ 3 বছর আগের এভিডেন্সটাকে রিসেন্ট এভিডেন্স বলা হয়। এটা একটু নোট করে নেন। যদি এইখান থেকে 3 বছর আগের কোনো এভিডেন্স দেয়, সেটাও রিসেন্ট হিসাবে হবে। এবার স্যার স্যার আপনার কথা আমি তো বুঝি না, কেটে কেটে হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? ঐশী, আতিয়া আছেন? জি স্যার আছে। আমার কথা কি জি এখন, স্যার আছি তো। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? না স্যার এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এভিডেন্সের ক্ষেত্রে আপনি একটা খাতাতে নোট করে নেবেন, এভিডেন্স অল টাইম ভ্যালিড হইতে হবে এবং রিসেন্ট হইতে হবে, ঠিক আছে? নোট করবেন এটা, রিসেন্ট এভিডেন্স বলতে 3 বছর আগের এভিডেন্স পর্যন্ত এভিডেন্সকে রিসেন্ট এভিডেন্স বলে, বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা একটু নোট করে নিন, 3 বছর পর্যন্ত যে এভিডেন্সটা আমরা ইউজ করব সেটা মূলত হচ্ছে রিসেন্ট এভিডেন্স, ঠিক আছে? আর এভিডেন্সের ক্ষেত্রে স্যার এভিডেন্স ভ্যালিড হইতে হবে। যে এভিডেন্স ভ্যালিড হইতে হবে রিসেন্ট হইতে হবে, রিসেন্ট মানে 3 বছর আগের এভিডেন্স ইনভ্যালিড।
ঠিক আছে? আচ্ছা, Yes, sir. নেক্সট আরেকটা আছে কি অ্যাক্রিডিটেশন। অ্যাক্রিডিটেশন জিনিসটা কি জানো? এর মধ্যে আছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। ঠিক আছে? অ্যাক্রিডিটেশনটা হচ্ছে দেখেন আমার যদি অ্যাসেসমেন্ট নিতে হয়, ঠিক আছে, তাহলে আমার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। আমার হয়তো ভালো ট্রেনার লাগবে, আমার হচ্ছে অনুমতি লাগবে এনএসডি থেকে, ঠিক আছে, আমার হচ্ছে এনএসডি সার্টিফাইড অ্যাসেসর লাগবে, ঠিক আছে, এবং এই রুলস রেগুলেশনটাই মূলত অ্যাক্রিডিটেশনের মধ্যে। আমি কি বুঝাইতে পারছি অ্যাক্রিডিটেশন জিনিসটা কি? Yes, sir. এর বাংলা কি একটু দেখে নি। জানো, আজকে তো মাথায় বসতেছে না, মানে মাথায় যাইতেছে না। অ্যাক্রিডিটেশন মানে স্বীকৃতি, কোনো কিছুর স্বীকৃতি দেওয়া। আচ্ছা, আজকে তবে এই 5টা পয়েন্ট থাক, সরি 9টা, এই ইউনিট অফ কম্পিটেন্সি পর্যন্তই থাক, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, নেক্সট এখন একটা জিনিস আমি তো